17ই অক্টোবর রাত্রেবেলা ঠিক 9:30 বাজে গণেশ এবং তার দুই ছেলে তারা তিনজন মিলে ডিনার করতে বসেছে। ডিনারে খুব বেশি একটা কথা হয়নি, সবাই সারাদিন ব্যস্ত ছিল। গণেশ তার স্কুল থেকে ফিরে রান্না বান্না করে, দেন রাত্রেবেলা তার দুই ছেলে যখন কাজ থেকে ফেরত আসে সবাই মিলে ডিনার করে ঘুমাতে চলে যায়। কিন্তু তারা তিনজনেই জানতো না নেক্সট ডের মর্নিংটা তাদের জন্য এমন একটা হরিফিক মর্নিং হতে চলেছিল যেটা তারা কল্পনাতেও ভাবেনি। নেক্সট ডে সকালবেলা গণেশের বড় ছেলে মোহন সে সকালবেলা উঠে যখন কাজে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে, দ্যাট দ্য মোমেন্ট সে দেখে যে আর্লি মর্নিং ওঠা তার বাবা গণেশ সেদিন দরজা খোলেনি। এইটা দেখে তার একটু সন্দেহ হয়। সে প্রিপেয়ার করে যখন অফিসের জন্য বেরিয়ে যাবে তখন তার ছোট ভাই হরিহর সেও নিচে নেমে এসেছে এবং প্রিপেয়ার করছে সে তার নিজে অফিস যাওয়ার জন্য। সেও তার বড় ভাইকে একটাই কোশ্চেন করে যে বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, এত দেরি তো বাবা কখনো করে না, বাবার দরজাটা এখনো লক কেন, তুমি কি দেখেছো? বাবারও তো কাজে যাওয়ার সময় এসেছে। গণেশ একটা স্কুলে ল্যাবরেটরি ইনচার্জ ছিল, তো সেহেতু তাকে প্রত্যেক দিন সকাল 10:30টার মধ্যে স্কুল পৌঁছাতে হতো। অলরেডি তখন সকাল 10টা বেজে গেছে। তারা দুজন মিলে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু গণেশা কোনো রকম কোনো আওয়াজ করে না। তারপর তারা বাধ্য হয়ে দরজা ভাঙে এবং দরজা ভাঙতেই তারা দেখে বিছানার উপর তার বাবা শুয়ে আছে। কিন্তু সবথেকে বড় অদ্ভুত ব্যাপার হচ্ছে মেঝেতে একটা সাপ গুটিয়ে পড়ে আছে। তার বাবার শরীর নীল হয়ে গেছে। এমতো অবস্থায় তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাদের চিৎকার চেঁচামেচি দেখে পাড়া প্রতিবেশীরা চলে আসে। তারা এসে পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে গণেশাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে গেলে ডক্টর প্রথমে দেখে যে সাপের কামড়টা কোথায় লেগেছে। তারা ভালো করে চেক করার পর দেখতে পায় গণেশের পায়ে দুটো ছোট ছোট মার্ক আছে এবং সেটা একটা বিষাক্ত সাপের। গণেশের দুই ছেলে মোহন এবং হরিহর তারা তো সাপের ছবিও তুলে এনেছিল, তো ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা একটা কোবরা অ্যাটাকের ইনসিডেন্ট। সঙ্গে সঙ্গে গণেশকে অ্যান্টিভেনাম দেওয়া হয়। অ্যান্টিভেনাম দেওয়ার পর আস্তে আস্তে তার জ্ঞান আসতে থাকে। 1 সপ্তাহ ধরে কন্টিনিউয়াস রিগোরাস ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করার পর গণেশকে ডিসচার্জ করা হয়। ডাক্তারবাবুরা গণেশের দুই ছেলেকে বলে যে তোমাদের ভাগ্য ভালো, তোমাদের বাবা বেঁচে গেছে এই যাত্রায়। সাপ ঠিকঠাক মতন বিষ ঢালতেই পারেনি, জাস্ট একটুখানি ঢেলেছিল। এই কারণে সেই রকম কোনো বিপদ হয়নি, কোনো ইন্টারনাল ইনজুরি পর্যন্ত হয়নি। তো যাই হোক, ছেলেরা তার বাবাকে বাড়িতে নিয়ে যায়। তারিখটা ছিল অক্টোবরের 21। এর ঠিক একদিন পরেই 22শে অক্টোবর, সেই দিনও যে যার মতন ঘুমাতে চলে যায়। তার বাবার দরজাটা খোলাই রাখা আছে, তার বাবাকে সবসময় স্যালাইন এবং ওষুধের মধ্যে রাখা হচ্ছে। সেই সময় নেক্সট ডে মর্নিংয়ে যখন মোহন এবং হরিহর তারা অফিস যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেদিনও তারা যখন তার বাবাকে দেখতে যায় তখন তারা দেখে তার বাবা আবারও নিস্তেজ হয়ে পড়ে আছে। তার হাতের আঙুল, পায়ের আঙুল সমস্ত কিছু নীল হয়ে গেছে। আগের রাতে প্রচণ্ড বর্ষা হয়েছিল। অক্টোবর মাসে সাধারণত এত বর্ষা হয় না, কিন্তু যেবারই অক্টোবরে এরকম বর্ষা হয় সেবারই তাদের গ্রামে খুব সাপের উপদ্রব বেড়ে যায়। তামিলনাড়ুর এই গ্রামে সাপের উপদ্রব খুব একটা নতুন কিছু না। 2025-এর জানুয়ারিতে, মার্চে বেশ কয়েকজন এই গ্রামে সাপে কাটার ফলেই মারা গেছিল। তো এইবারও তাদের মনে একটা ভয় আসে। তারা পুরো ঘরটা চেক করে এবং চেক করতেই তারা দেখে বিছানার তলায় এবার কোবরা নেই, এবার রঙে রঙের একটা সাপ আছে এবং এই সাপটা ভারতে যত স্নেক বাইট হয় তার 80%-এর জন্য দায়ী। এটা হচ্ছে কালাত সাপ। এই কালাত সাপ কামড়ালে মানুষ হুট করে বুঝতে পারে না, কিন্তু 5-6 ঘন্টা কেটে যাওয়ার পর পেশেন্টের মাথা ঘোরায়, বমি বমি লাগে, লুজ মোশন হয়, যেন পেট খারাপ হয়েছে। যদি দেরি করা হয়, যদি তাকে হসপিটালে নিয়ে না যাওয়া হয়, যদি তাকে
অ্যান্টিভেনাম ঠিকঠাক টাইমে না দেওয়া হয় তাহলে তার মৃত্যু অনিবার্য। এবার যখন গণেশকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তার আগে তার দুই ছেলে ওই সাপকে প্রতিশোধ নেওয়ার জন্য এন্ড করে। তারপর তারা তাদের বাবাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গেলে ডাক্তার প্রথমেই বলে দেয় যে তোমাদের বাবার মৃত্যু হয়ে গেছে, এবং যে জায়গাটায় এবার কামড়িয়েছে সেখানে কোনো স্নেক বাইট হলে সেই মানুষের মৃত্যু মোটামুটি গ্যারান্টেড। সেটা হচ্ছে গলায়। আর কালাচ সাপের যে বিষ আছে সেটা হচ্ছে নিউরোটক্সিন, মানে ডাইরেক্ট স্নায়ুতন্ত্রে অ্যাটাক করবে। আর স্নায়ুতন্ত্র আমাদের মেনলি কোথায় আছে? ঘাড়ের পিছনে, ওখানে মেইন অনেক জাংশন পয়েন্ট আছে স্নায়ুদের। ওই রকম একটা জায়গায় যদি স্নেক বাইট হয় তাহলে কোনোভাবে কোনো মানুষ বাঁচে না। তো গণেশের মৃত্যুর পর গণেশের বড় ছেলে মোহন থানায় যায়। থানায় গিয়ে পুরো ব্যাপারটা বলে একটা অ্যাক্সিডেন্টাল মৃত্যুর কেস করে আসে। এটা একটা নিয়ম যেটা মোহন মেনশন করে। তারপর বডিটা আনা হয়, সেই বডির সৎকার হয়ে যায়। শেষ কাজ করার আগে তার কিন্তু ময়না তদন্তও হয়েছিল। শেষ কাজের পর কয়েকদিন কেটে যায়। তারপরে হঠাৎই একটা ঘটনা ঘটতে চলেছে, যেটা হচ্ছে এক ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর একটা নামি দামি কোম্পানির সে পুলিশকে ফোন করে, এবং পুলিশকে ফোন করে সে কিছু সন্দেহ প্রকাশ করে। এবং এই সন্দেহের ব্যাপারটা পুলিশ তো প্রথমে মাথায় আনেনি, কিন্তু যখন ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর পুলিশকে ফোন করে সমস্ত পয়েন্টগুলো দেখায় তখন পুলিশেরও সন্দেহ হয়। পুলিশ এবার সিক্রেটলি তদন্ত শুরু করে, এবং সেই তদন্তে তারা গণেশের বড় ছেলে মোহন আর ছোট ছেলে হরিহরের উপর নজর রাখা শুরু করে। এই নজর রাখতে রাখতে মোহন আর হরিহরের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা তারা চেক করতে থাকে, এবং সেটা চেক করতে গিয়ে পুলিশ শক হয়ে যায়। তাদের যে অর্থনৈতিক লেনদেন আছে সেটাও চেক করে পুলিশ, এবং সেটা চেক করার পর পুলিশ কোথাও না কোথাও কনফার্ম হয়ে যায় গণেশের মৃত্যুটা মোটেও ন্যাচারাল ছিল না, এটা একটা ফোর্সফুল মৃত্যু ছিল। তার মানে এটা একটা খুন ছিল, সাপ দিয়ে গণেশকে খুন করা হয়েছিল, এবং মোস্ট প্রবাবলি তার দুই ছেলে তারাই এই খুন করেছে। কিন্তু এখানে আপনাদের অনেকগুলো কোশ্চেন আসবে যে হঠাৎই একটা ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর কেন পুলিশকে ফোন করলো, পুলিশ কেন ডাইরেক্টলি গণেশের দুই ছেলেকেই সন্দেহ করলো। এবার সেই রহস্যের জট খোলার পালা। পুলিশ সোজা পৌঁছে যায় গণেশের বাড়িতে, এবং সেখান থেকে তারা মোহন আর হরিহরকে অ্যারেস্ট করে থানাতে আনে। থানাতে আনার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দুজনেই বলে যে আমরা তো আমাদের বাবার মৃত্যুর পর তার ময়না তদন্ত করিয়েছি, পুলিশের রিপোর্ট লিখিয়েছি, আমরা তো তাড়াতাড়ি কোনো কিছুই করিনি। এখানে তদন্ত করার থাকলে আপনারা তখনই তদন্ত করতে পারতেন, তো এখন কেন এই রকম কথা বলছেন, কেনই বা আমাদের এখন জিজ্ঞাসাবাদ করছেন? তখন পুলিশ বলে যে তোমাদের কল ডিটেল রেকর্ড দেখেছি, এবং সেই কল ডিটেল রেকর্ডে তোমরা কথা বলেছো এক ব্যক্তির সঙ্গে, তার নাম হচ্ছে বালাজি। তখন গণেশের বড় ছেলে বলে যে হ্যাঁ, বালাজি তো আমাদের প্রতিবেশী এবং আমাদের দুজনেরই বন্ধু। তখন পুলিশ বলে যে না, সেটা তো আমরা অনেক আগেই জেনে এসেছি, কিন্তু এই বালাজির সাথে একজনের কানেকশন পাওয়া গেছে, এবং সেই একজন আরও দুজনের সাথে কানেক্ট করেছে। এবং বালাজি যে তিনজনের সাথে কানেক্ট করেছে তারা সবাই হচ্ছে সাপুড়ে, সাপ ধরে, সাপ বেচে, সাপের বিষও বেচে। তো তাদের সাথে হঠাৎই তোমাদের ক্লোজ বন্ধু বালাজির এত কথোপকথন কেন বেড়ে গেল? এইটা শোনার পর মোহন আর হরিহর একদম চুপ। তারপর পুলিশ বলে যে আচ্ছা, এই যে 2 লাখ টাকার ট্রান্সফারটা তোমরা বালাজিকে করেছো, আবার বালাজি সেই টাকাটা 3 জনকে ট্রান্সফার করেছে, এটার পিছনে কারণটা কি একটু বলতে পারবে? আচ্ছা, তোমাদের বাবার মৃত্যু যেদিন হয়েছিল সাপে কেটে, তার ঠিক 1 সপ্তাহ আগে তোমার বাবার উপর একটা সাপের অ্যাটাক হয়েছিল, কিন্তু সেবার ভাগ্যক্রমে তোমার বাবা বেঁচে যায়। এইবার যখন তোমরা তোমাদের বাবাকে হসপিটালে নিয়ে গেছিলে তখন অনেক লেট করেছিলে, আগে সাপকে এন্ড করেছো, তারপর নিয়ে গেছো।
আচ্ছা, তোমাদের কাছে ওই সাপটার মৃত্যু ইম্পর্টেন্ট ছিল নাকি তোমাদের বাবার জীবন? মোহন এবং হরিয়ার এই মুহূর্তে তারা বুঝে যায় যে পুলিশ সমস্ত কিছু পার করে ফেলেছে। এরপর তাদেরকে বলে যে বাইট মার্কসটা তোমার বাবার গলায় ছিল সেটা মোটেও ন্যাচারাল ছিল না। ময়না তদন্তের রিপোর্টে বলা হয়েছিল, কিন্তু সেটা আমরা সেই সময় ইগনোর করেছিলাম। আমাদের ইগনোর করা উচিত ছিল না। একটা সাপ যখন কোনো একটা মানুষকে কামড়ায় তার যে বাইট মার্কস থাকে একরকম, আর যখন ফোর্সফুলি সাপটাকে ধরে কাউকে কামড়াতে বলা হয়, জোর করে কামড়ানো হয়, তখন সাপ যেভাবে কামড়ায় তার বাইট মার্কস আলাদা থাকে, তার বিষ যতটুকু ঢালার সেটা ডিফারেন্স আসে। তো এই ক্ষেত্রে কোথাও না কোথাও এক প্রমাণ গণেশের দুই ছেলের বিরুদ্ধে পাওয়া যায়। তারপর পুলিশ তাদেরকে একটু স্পেশাল টনিক দিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা সমস্ত কিছু বলতে শুরু করে। তারা বলে যে আমরা প্রচুর লোন নিয়ে ফেলেছিলাম, আমাদের লাইফস্টাইলটা অনেক হাই ছিল, তো আমাদের টাকা পয়সা ম্যানেজ করাতে অনেক অসুবিধা হতো। বাবা সরকারি চাকরি করত, সংসারের খরচ ওতে খুব ভালো করেই চলে যেত। আমরাও দুজনেই প্রাইভেট ফার্মে চাকরি করতাম, কিন্তু আমাদের খরচাপাতির জন্য আমরা কন্টিনিউয়াস লোন নিতে থাকি, এবং সেই লোনের ব্যাপারটা বাবা একসময় জেনে যায়। আমরা বাবার কাছ থেকে হেল্প চাই, কিন্তু বাবা এই হেল্পটা করতে পারবে না, ক্লিয়ারলি বলে দেয়। তো আমরা প্ল্যান করি যে অলরেডি বাবা সরকারি কর্মচারী, তার যদি অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্টাল একটা মৃত্যু হয় আমরা অনেকগুলো টাকা সরকার থেকে পাবো। দ্বিতীয়ত, তার নামে আমরা সিক্রেটলি একটা ফেক সাইন দিয়ে ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নিই, এবং সেই ইন্স্যুরেন্স পলিসির প্রত্যেকটা প্রিমিয়াম আমরাই ভরতাম, যাতে তার হঠাৎ করে অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়ে গেলে যেমন সরকার থেকে টাকা পাবো, ঠিক তেমনই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবো। তখন পুলিশ বলে, এটাই তোমাদের সব থেকে বড় ভুল ছিল। তোমরা নিজেদেরকে খুব চালাক ভেবেছিলে, কিন্তু তোমরা অতটা চালাক নও। কথা আছে না, বাপেরও বাপ। তোমরা এই কর্মকাণ্ড ঘটিয়েছ। আমরা ময়না তদন্তের রিপোর্টটা আরেকটু খুঁটিয়ে যদি দেখতাম তাহলে বুঝতে পারতাম তোমাদের কারসাজি, কিন্তু আমাদের ভুল হয়েছিল, আমরা স্বীকার করছি। কিন্তু আমাদের নজর পার করতে পারলেও ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর সে একটা জিনিস দেখে ফেলে। সে যখন তোমাদের এই যে পুরো ইন্স্যুরেন্সের ব্যাপারটা দেখে, সেটাকে তদন্ত করতে গিয়ে তোমাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা আছে সেটা দেখে তারা চমকে যায়। তারা দেখে তোমরা প্রচুর লোন নিয়েছো, তোমাদের প্রচুর খরচাপাতি আছে। এইদিকে তোমার বাবার এইভাবে মৃত্যু হয়েছে। সাধারণত সাপ কাউকে কাটলে 90% টাইম পায়ে বা হাতে কাটে, গলাতে ডাইরেক্টলি। তোমার বাবার সাথে ওই সাপটা কি সহবাস করছিল? তো এই ক্ষেত্রে ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটরের খুব সন্দেহ হয়। তারা এটাও জানতে পারে যে তোমার বাবাকে সাপ জাস্ট 1 সপ্তাহ আগেই অ্যাটাক করেছিল। তোমার বাবা পুরোপুরি রিকভার পর্যন্ত করতে পারেনি। আগের বার তোমরা যখন কোবরা সাপ দিয়ে কাটানোর ব্যবস্থা করেছিলে, তখন কোবরা ঠিকঠাক মতন তোমার বাবাকে কাটেনি, আর শেষমেশ জোর করে যখন কাটানো হয় তখন সে ঠিকঠাক পরিমাপ মতন বিষও ঢালেনি। এই কারণে তোমার বাবা বেঁচে গেছিল। কিন্তু এইবার কালাচ সেই কাজটা করে দিয়েছিল। ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর এই সমস্ত ব্যাপারগুলো কোথাও না কোথাও বোঝে এবং আমাদের এক্সপ্লেইন করি। তখন আমরাও 2-এ 4 মেলাই অ্যান্ড জিজ্ঞাসাবাদ করি। আমরাও সিক্রেটলি তোমাদের কল ডিটেল রেকর্ড দেখি, টাকার ট্রানজাকশন দেখি। এখন মোহন আর হরিয়ার দুজনেই বলে যে এই যে সাপুড়েদের সাথে পরিচয়, সেটা বালাজি আমাদের বন্ধু করিয়ে দেয়। 2 লাখ টাকায় সমস্ত রফাদফা হয়। 1 সপ্তাহ আগেই বাবাকে মেরে দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সেটা বানচাল হয়ে যায় সেই সাপের জন্যই। এই কারণে এবার আমরা সাপটা চেঞ্জ করি যাতে কেউ বুঝতে না পারে, এবং কালাত সাপের উপদ্রব আমাদের গ্রামে প্রচণ্ড বেশি, তো ব্যাপারটা খুব সহজ হবে। সেই মতন পুরো ব্যাপারটা লিপটেও যায়। পুলিশ বলে, তোমরা যে টাকাটা তুলেছ তার তো একটা ট্রানজ্যাকশনাল প্রমাণ আছে অলরেডি, এবং সেই টাকাটা কোথায় গেছে সেটা লিঙ্ক আমরা বার করে ফেলি, এবং এতেই তোমরা এখানে ধরা পড়ে গেছো। তো আপাতত 3 সাপুড়ে, 1 বন্ধু বালাজি এবং গণেশের 2 ছেলে মোহন এবং হরিহর সবাই জেলে আছে। আপাতত এদের এগেনস্টে ট্রায়াল শুরু হবে
এরা আপাতত পুলিশ কাস্টাডিতে আছে। নতুন কোনো ইনফরমেশন যদি এদের ব্যাপারে আসে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের একটা ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।